বাংলাদেশের অর্থনীতি নিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক আসলে কার স্বার্থে কাজ করছে। একটা কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ কি? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, টাকার মান স্থিতিশীল রাখা, ব্যাংক খাতকে শৃঙ্খলার মধ্যে রাখা। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অর্থনীতির রেফারি। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই রেফারি কি নিজেই খেলোয়াড় হয়ে গেছে? জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের বড় আশা ছিল বাংলাদেশ ব্যাংক এবার অন্তত রাজনৈতিক প্রভাব মুক্ত হবে। কারণ গত দেড় দশকে দেশের মানুষ দেখেছে কিভাবে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুবিধার আড়ালে কয়েক লাখ কোটি টাকা ব্যাংক খাত থেকে লুট হয়ে গেছে। ব্যাংক দখল হয়েছে, খেলাপিরা বারবার ছাড় পেয়েছে, অর্থ পাচার হয়েছে, আর সাধারণ মানুষ দেখেছে তাদের টাকার মূল্য কমে গেছে। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার 100 দিন না যেতেই আবারও সেই পুরনো প্রশ্ন সামনে এসেছে। বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা টাইমসকে বলেছেন, বর্তমান গভর্নর মোস্তাকুর রহমান এখন মুদ্রানীতির চেয়ে সরকারের রাজনৈতিক অগ্রাধিকার বাস্তবায়নে বেশি মনোযোগী। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সরকার বলছে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। এটা একটি রাজনৈতিক প্রতিশ্রুতি এবং অবশ্যই বর্তমান সরকারের দায়িত্ব এই প্রতিশ্রুতি পূরণ করা। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই লক্ষ্য বাস্তবায়নে সরাসরি জড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রশ্ন হচ্ছে, এটা কি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? এখন দেখুন সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংক বড় ব্যবসায়ী গোষ্ঠীর জন্য ঋণের সীমা প্রায় দ্বিগুণ করেছে। আগে একটি ব্যবসায়ী গ্রুপ বা প্রতিষ্ঠান একটি ব্যাংক থেকে ওই ব্যাংকের পরিশোধিত মূলধনের 15% পর্যন্ত ফান্ডেড ঋণ নিতে পারত। এখন ফান্ডেড ঋণ নিতে পারবে 25% পর্যন্ত। মানে আগে যেখানে 1500 কোটি টাকা ঋণ পাওয়া যেত, এখন সেখানে 2500 কোটি টাকা ঋণ পাওয়া যাবে। এতেই শেষ না, এলসিও ব্যাংক গ্যারান্টির মতো নন ফান্ডেড সুবিধার ঝুঁকি ওজনও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। সহজ ভাষায় এর মানে কি? ব্যাংক এখন একই মূলধন দিয়ে আগের তুলনায় দ্বিগুণ এলসি খুলতে পারবে। অর্থাৎ বড় ব্যবসায়ী গ্রুপগুলো আরও বেশি অর্থনৈতিক সুবিধা পাবে। সাদা চোখে এটা দেখতে মনে হবে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এখানেই ভয়টা। বাংলাদেশের ইতিহাস বলছে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে ট্রেড বেসড মানি লন্ডারিংয়ের মাধ্যমে, অর্থাৎ এলসি, আমদানি রফতানি, এতে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে। আর এই নন ফান্ডেড সুবিধাগুলোর বড় অংশ পরবর্তীতে ফোর্স লোনে পরিণত হয়েছে। অর্থাৎ যেটা শুরু হয়েছিল গ্যারান্টি হিসেবে, শেষ পর্যন্ত সেটা হয়ে গেছে খেলাপি ঋণ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আবারও সেই পুরনো চক্রে ফিরে যাচ্ছি? আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বাড়তি সুবিধাগুলোর সবচেয়ে বড় সুবিধাভোগী কারা? নথি বিশ্লেষণে দেখা যায় ভালো প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দেশের সবচেয়ে বিতর্কিত শিল্পগোষ্ঠীগুলোর নামও এই তালিকায় রয়েছে, যাদের বিরুদ্ধে অতীতে ব্যাংক লুট, অর্থ পাচার ও অনিয়মের অভিযোগ আছে। বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, বড় বড় ব্যবসায়ী গ্রুপ গভর্নরের কাছে গিয়ে ঋণ সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন। এরপরই এই সিদ্ধান্ত আসে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। বাংলাদেশ ব্যাংক একই সময়ে খেলাপিদের জন্য দণ্ড সুদও কমিয়ে 1/3 করেছে। অর্থাৎ যারা নিয়মিত ঋণ শোধ দেয় আর যারা দেয় না, দুপক্ষই প্রায় সমান সুবিধা পাচ্ছে। এখন দেশে খেলাপি ঋণ কত জানেন? 5.5 লাখ কোটি টাকার বেশি। এটা মোট বিতরণকৃত ঋণের 30% বেশি। এবং মাত্র 3 মাসে প্রায় 1 লাখ কোটি টাকার খেলাপি ঋণ পুনর্গঠন করার নামে কমানো হয়েছে। বিশ্লেষকরা বলেছেন এগুলো আসলে কার্পেটের নিচে ঢুকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ সমস্যা সমাধান হয়নি, শুধু কাগজে কলমে এই খেলাপি ঋণগুলো আড়াল করা হয়েছে। আর এখানেই বড় প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কি সত্যিই সংস্কার করছে? একদিকে তারা IFRS 9 নিয়ে আসছে, ডিপোজিট সুরক্ষা আইন নিয়ে আসছে, অন্যদিকে বড় ঋণ, খেলাপিদের ছাড়, পুনর্থায়ন, শিথিলতা সব একসঙ্গে দিচ্ছে। এটাকে অর্থনীতিবিদরা বলছেন পলিসি কন্ট্রাডিকশন। আরেকটি বিষয় হলো, বাংলাদেশ ব্যাংক এখন 20,000 কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করছে বন্ধ কারখানা চালু করার জন্য। শুনতে ভালো লাগছে, কর্মসংস্থান হবে, কারখানা খুলবে, কিন্তু বাংলাদেশের ইতিহাস কি বলে? এর আগেও স্বল্প সুদের তহবিল, পুনর্থায়ন স্কিম, বিশেষ সুবিধা, এসবের আড়ালে হাজার হাজার কোটি টাকা ব্যাংক খাত থেকে বের হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন, যার পকেটে টাকা নেই তার কাছে মূল্যস্ফীতি গুরুত্বপূর্ণ নয়। আরও বলেছেন, কর্মসংস্থান বাড়াতে গিয়ে যদি মূল্যস্ফীতি কিছুটা বাড়েও পরে সমন্বয় করা হবে। এই বক্তব্য আসলে কি বোঝায়?
এটা বোঝায় এখন মূল্যস্ফীতির চেয়ে রাজনৈতিক কর্মসূচি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ মনিটারি পলিসি থেকে অর্থনীতি ধীরে ধীরে পলিটিক্যাল ইকোনমিতে শিফট করছে। সবশেষে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, বাংলাদেশ কি আবারও সেই পুরনো চক্রে ফিরে যাচ্ছে, যেখানে কেন্দ্রীয় ব্যাংক নিজের দায়িত্ব ও স্বকীয়তা ভুলে গিয়ে সরকারের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের যন্ত্র হয়ে ওঠে? কারণ বাংলাদেশের ইতিহাস বলছে, যতবার কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার করেছে, ততবার ব্যাংক খাত দুর্বল হয়েছে, খেলাপি ঋণ বেড়েছে, অর্থ পাচার বেড়েছে এবং শেষ পর্যন্ত তার খেসারত দিতে হয়েছে আপনাকে এবং আমাদের মতো সাধারণ মানুষকে।